ওকে, সো আজকে আমাদের পড়ানোর কথা হলো হার্নিয়া, তাই না? হার্নিয়া পড়ানোর কথা, লিভারের অ্যানাটমি পড়ানোর কথা। চলেন আমরা সে হার্নিয়া শুরু করে দিই। হার্নিয়া পড়ানোর আগে আমাদের যেটা করতে হবে, হার্নিয়ার নর্মাল অ্যানাটমিটা জানতে হবে, যে কোন দিক দিয়ে হার্নিয়া হয়, সেটার বাউন্ডারি কি, কন্টেন্ট কি। সো এখানে ডায়াফ্রাগমেটিক হার্নিয়া পড়ার জন্য তো ওরকম বাউন্ডারি কন্টেন্ট তেমন পড়তে হবে না, কিন্তু হার্নিয়া রিলেটেড যে বাউন্ডারি পড়া লাগবে সেগুলো হলো ফিমোরাল হার্নিয়ার জন্য ফিমোরাল ক্যানেল, আর ইঙ্গুইনাল হার্নিয়ার জন্য ইঙ্গুইনাল ক্যানেল। ঠিক আছে, সো এটাই আর কি কাহিনী। তো আমি এই পেজ থেকে শুরু করতেছি, যেখানে ফিমোরাল ক্যানেল সম্পর্কে, ফিমোরাল রিং সম্পর্কে কথা বলা হয়েছে। সো এটা হলো আমাদের ফিমোরাল রিজিয়ন। ফিমোরাল রিজিয়ন মানে হলো থাইয়ের অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট। ফিমোরাল রিজিয়ন বলতে কি বোঝায় এটা তো আমরা সবাই জানি। বলতেছি থাইয়ের অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের কথা। থাইয়ের অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে আমরা এরকম একটা ট্রায়াঙ্গুলার এরিয়া পাবো, এটাই হলো ফিমোরাল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, সো এটা হলো ফিমোরাল ট্রায়াঙ্গেল। যখন আমরা ফিমোরাল ট্রায়াঙ্গেলের ভেতরে যাব ডিসেকশন করে, তখন দেখবো ফিমোরাল ট্রায়াঙ্গেলের কন্টেন্টের মধ্যে আছে অনেকগুলো মাসেল, এবং এখানে আছে ফিমোরাল ভেসেলস। এবং এই ফিমোরাল ভেসেলস গুলোকে যখন আমরা আরো বেশি ডাইসেকশন করলাম, তখন দেখলাম ফিমোরাল ভেসেল গুলো বাহিরের দিকে একটা ফাইব্রাস কাভারিং যুক্ত আছে। এই ফাইব্রাস কাভারিং এর জন্য এখানে বাইরের দিকে একটা ফাইব্রাস কাভারিং আছে। ফাইব্রাস কাভারিংটাই হলো ফিমোরাল শীথ। নিপু আপু মিউট করা না, এই যে দেখেন, আর কে কে মিউট করে নাই? সো ফিমোরাল ভেসেল যেগুলো আছে, ফিমোরাল ভেসেলের প্রক্সিমাল ফিউ সেন্টিমিটার আমরা একটা ফাইব্রাস কাভারিং দেখবো। এই ফাইব্রাস কাভারিং যেটা, এই ফাইব্রাস কাভারিংটাই হলো ফিমোরাল শীথ। ঠিক আছে, সো আমি আবার বলতেছি, ফিমোরাল ট্রায়াঙ্গেলের ভেতরে ভেসেলস, এবং সেই ফিমোরাল ভেসেলস এর প্রক্সিমাল ফিউ সেন্টিমিটারে আমরা দেখি যে ফাইব্রাস একটা কাভারিং আছে। এই ফাইব্রাস কাভারিংটা কি বলা হয়? ফিমোরাল শীথ। এই ফাইব্রাস কাভারিংটা কি বলা হয়? ফিমোরাল শীথ। এই ফিমোরাল শীথকে তিনটা কম্পার্টমেন্টে ভাগ করা হয়। ফিমোরাল শীথের তিনটা কম্পার্টমেন্ট আছে, অর্থাৎ আমরা যদি ল্যাটারাল, মিডিয়াল, ইন্টারমিডিয়েট, এরকম তিনটা কম্পার্টমেন্ট আছে। তার যে মিডিয়াল কম্পার্টমেন্ট, এটা হলো ফিমোরাল শীথের মিডিয়াল কম্পার্টমেন্ট। এই ফিমোরাল শীথের মিডিয়াল কম্পার্টমেন্টকে বলা হয় ফিমোরাল ক্যানেল। এটা হলো ফিমোরাল শীথ, এটা হলো ফিমোরাল শীথ। ফিমোরাল শীথে এখান দিয়ে যাবে ফিমোরাল আর্টারি, এখান দিয়ে যাবে ফিমোরাল ভেইন, আর এখানে তেমন সিগনিফিকেন্ট কিছু না, শুধুমাত্র লিম্ফেটিক্স। এই মিডিয়াল কম্পার্টমেন্টের যে বেসমেন্টে যে ওপেনিংটা, এটাকে আমরা বলতেছি ফিমোরাল রিং। ফিমোরাল রিং। এই ফিমোরাল রিং বরাবর যদি কোনো কন্টেন্ট চলে আসে, ফিমোরাল রিং বরাবর যদি কোনো কন্টেন্ট চলে আসে, তখন আমরা সেটাকে বলি ফিমোরাল হার্নিয়া। তাহলে ফিমোরাল হার্নিয়া কোথায় কোথায় হয়? তাহলে ফিমোরাল হার্নিয়াটা হচ্ছে বেসিক্যালি এই কম্পার্টমেন্টে। তাহলে সেটা হবে কোন ওপেনিং দিয়ে? সেটা হবে ফিমোরাল রিং দিয়ে। সেটা আসবে কোথায়? সেটা আসবে ফিমোরাল শীথের মধ্যে। তাহলে ল্যাটারাল স্ট্রাকচার গুলো থাকবে ফিমোরাল ভেসেলস। আশা করি সবাই বুঝতে পারছেন। ফিমোরাল ট্রায়াঙ্গেল তো বুঝলামই। ফিমোরাল শীথের মধ্যে আমরা বলতেছি যেটা, সেটা হলো একটা ফাসিয়াল টিউব। এটা কোথা থেকে শুরু হয়েছে? বিলো দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট। এই বিলো দ্য ইঙ্গুইনাল লিগামেন্টের ল্যান্ডমার্ক কি? আমাদের বডিতে আমরা বুঝবো কি করে যে কোথায় ইঙ্গুইনাল লিগামেন্ট আছে? আমাদের বডিতে এটা ল্যান্ডমার্ক হলো গ্রোইন ক্রিজ। গ্রোইন ক্রিজ মানে হলো স্কিন ক্রিজ। এই গ্রোইন ক্রিজ বরাবর ইঙ্গুইনাল লিগামেন্ট থাকে। তাহলে ফিমোরাল শীথ যদি ইঙ্গুইনাল লিগামেন্টের নিচে থাকে, ফিমোরাল শীথ যদি ইঙ্গুইনাল লিগামেন্টের নিচে হয়, তাহলে ফিমোরাল হার্নিয়াও হবে। ফিমোরাল হার্নিয়ার সাইটও হবে ইঙ্গুইনাল লিগামেন্টের নিচে। সো ফিমোরাল হার্নিয়াটাও হবে এদিক দিয়ে। আর ফিমোরাল হার্নিয়া যদি এদিক দিয়ে হয়, তাহলে আমরা বলবো গ্রোইন ক্রিজের নিচে হবে ফিমোরাল হার্নিয়া। তাহলে আমি যদি একটা ইন্সপেকশন করি, একটা পেশেন্টকে আমি যদি হার্নিয়া সাসপেক্ট করতেছি ইন্সপেকশনে, সেই হার্নিয়ার সাইটটা যদি আমরা দেখি, প্রথমে যে হার্নিয়াটা তো কাফ ইম্পালস আছে কিনা দেখবো। ঠিক আছে, তখন সেই হার্নিয়াটা যদি হয় গ্রোইন ক্রিজের উপরে, অ্যাবভ দ্য গ্রোইন ক্রিজ, অ্যাবভ দ্য জিসি লিখলাম, হ্যাঁ, জিসি মানে হলো গ্রোইন ক্রিজ। তাহলে আচ্ছা, আমার কলে একজনকে অ্যাড দিতে মনে নেই। যদি গ্রোইন ক্রিজের উপরে হয়,
তাহলে আমরা এটাকে ধরে নিব ইঙ্গুইনাল হার্নিয়া। আর এটা যদি গ্রোয়েন ক্রিজের নিচে হয় তাহলে আমরা এটাকে ধরে নিব বিলো গ্রোয়েন ক্রিজ। আর যদি এটা গ্রোয়েন ক্রিজের নিচে হয় তাহলে আমরা এটাকে ধরে নিব ফিমোরাল হার্নিয়া। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছেন। ফিমোরাল শীথের কন্টেন্ট পরীক্ষায় আসবে, মাস্ট আসবে, মাস্ট। ফিমোরাল শীথের কন্টেন্টে থাকে নাকি সেটা জানতে হবে। ফিমোরাল ট্রায়াঙ্গেলের কন্টেন্ট এক আর ফিমোরাল শীথের কন্টেন্ট এক। ফিমোরাল শীথের মধ্যে ফিমোরাল নার্ভটা নাই, খেয়াল করেন। তাহলে ফিমোরাল শীথের মধ্যে থাকতেছে ফিমোরাল ভেইন, তারপরে থাকতেছে আর্টারি, তারপরে থাকতেছে ফিমোরাল ক্যানেল। এই ফিমোরাল ক্যানেলের মধ্যে থাকতেছে ডিপ ইঙ্গুইনাল লিফ নোড, বাট নট দ্য ফিমোরাল নার্ভ। এই কথাটা আসলে আসে পরীক্ষাতে। আহ এখানে কি কারো কোনো কোশ্চেন আছে? এখানে কারো কোনো কোশ্চেন নাই, আমি একটা জিনিস পড়াতে চাই, সেটা হলো ফিমোরাল শীথের ফরমেশন। ফিমোরাল শীথ, এটার ফরমেশন কে বলতে পারবেন? ফিমোরাল শীথের ফরমেশন কি এখন? ফিমোরাল শীথের ফরমেশন, ফিমোরাল শীথের অ্যান্টেরিয়র ওয়াল, এটা খুব বেশি হাই এল্ড না, এটা মোটামুটি লো এল্ড, জানা থাকা ভালো। ফিমোরাল শীথের অ্যান্টেরিয়র ওয়ালটা হবে ফাসা ট্রান্সভার্সালিস দিয়ে। ফিমোরাল শীথের পোস্টেরিয়র ওয়ালটা তৈরি হবে ফাসা ইলিয়াকা দিয়ে। ফাসা ইলিয়াকা বা ইলিয়াক ফাসা, যেটাই বলেন না কেন। আমরা একটা মানুষকে কিভাবে কেটে দেখবো এখন সেটা দেখাচ্ছি। আমরা এই মানুষটাকে এই বরাবর কাটবো, স্যাজিটাল সেকশন করে এদিক থেকে দেখবো, ঠিক আছে? তাহলে এটা হলো তার অ্যাবডোমেন, এটা হলো তার থাই, এটা হলো তার অ্যাবডোমেন, এটা হলো তার থাই, এটা তার অ্যান্টেরিয়র সাইড। আর্টারি গুলো এভাবে আসলো, আর্টারি গুলো এভাবে এসে থাই দিয়ে ঢুকলো। এটা হলো অ্যাবডোমিনাল অ্যাওর্টা, এটা হলো এক্সটার্নাল ইলিয়াক আর্টারি, এটা হলো ফিমোরাল আর্টারি। ফিমোরাল আর্টারি, ফিমোরাল আর্টারি যখন এভাবে যখন গেল ফিমোরাল আর্টারিটা, তখন এই জায়গাতে ইলিয়াক ফসা ছিল। ইলিয়াক ফসার মধ্যে যে মাসেলটা ছিল তার নাম হলো ইলিয়াকাস মাসেল। আর ইলিয়াকাস মাসেলের উপরে যে কাভারিংটা ছিল তার নাম ফাসা ইলিয়াকা। এই ফাসা ইলিয়াকাটা সঙ্গে সঙ্গে একটু এক্সটেন্ড হলো। অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের একদম ভেতরে যে মাসেল তার নাম হলো ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসেলের পরের যে লেয়ার তার নাম হলো ফাসা ট্রান্সভার্সালিস। এই ফাসা ট্রান্সভার্সালিস এই বরাবর সামনে একটু আগালো। তাহলে এই দুইটা দিয়ে আমরা বুঝতে পারবো যে কেন ফিমোরাল শীথের ফরমেশন। এই দুইটা জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট না, তবে এই দুইটার কন্টেন্ট দিকে তাকালে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, এই ফিমোরাল শীথের সাথে, ফিমোরাল শীথের কন্টেন্টের সাথে অ্যাবডোমিনাল ক্যাভিটির কমিউনিকেশন আছে। ফিমোরাল শীথের কন্টেন্টের সাথে অ্যাবডোমিনাল ক্যাভিটির কমিউনিকেশন আছে, এটা বুঝতে পারলাম। এটা বোঝা দরকার। এই কমিউনিকেশনটা যদি না থাকতো তাহলে আমরা হার্নিয়াকে এক্সপ্লেন করবো কি করে? ফিমোরাল হার্নিয়া এটাকে আমরা এক্সপ্লেন করতে পারি না। সো এই কমিউনিকেশনটা বোঝার জন্য ফিমোরাল শীথের ফরমেশন বোঝাটা জরুরি। ফিমোরাল শীথ বুঝে ফেলছি, তাহলে ফিমোরাল শীথটাকে ইন এ নাটশেল এখানে আমরা আবার দেখে ফেলি। সো এটা হলো ফিমোরাল শীথ। ফিমোরাল শীথ মানে হলো ইঙ্গুইনাল লিগামেন্ট, ইঙ্গুইনাল লিগামেন্টের নিচে ফাইব্রাস এক্সপানশন। সেই ফাইব্রাস এক্সপানশনটা হলো ফিমোরাল ব্লাড ভেসেলের আশেপাশে তিনটা কম্পার্টমেন্ট, ল্যাটারাল, মিডিয়াল, ল্যাটারাল, ইন্টারমিডিয়েট, মিডিয়াল। মিডিয়াল কম্পার্টমেন্টের এই জায়গাটাকে আমরা বলতেছি ফিমোরাল রিং। ওপেনিংটাকে আমরা বলতেছি ফিমোরাল রিং, আর মিডিয়াল কম্পার্টমেন্টকে আমরা বলতেছি ফিমোরাল ক্যানেল। এই টার্মিনোলজি গুলা কোশ্চেনে মেনশন করা থাকে, সমস্যাটা হলো এটাই। ফিমোরাল শীথ, পুরো প্যাকেজটা হলো ফিমোরাল শীথ, এই ওপেনিংটা হলো ফিমোরাল রিং, এই কম্পার্টমেন্টটা হলো ফিমোরাল ক্যানেল। আশা করি সবাই বুঝতে পারছেন। এবং ফিমোরাল হার্নিয়াটা হবে এদিক দিয়ে। ফিমোরাল হার্নিয়া তাহলে কোন ওপেনিং দিয়ে হয়? অ্যান্সার হবে ফিমোরাল হার্নিয়া। হার্নিয়া হয় ফিমোরাল রিং দিয়ে। কোন কম্পার্টমেন্টে হয়? হবে ফিমোরাল ক্যানেলের মধ্যে হয়। শেষ। এবং আপনাকে যদি জিজ্ঞেস করে আমি যদি এই জায়গায় হার্নিয়া রিপেয়ার করি তাহলে কোন কোন স্ট্রাকচার ইনজুরি হতে পারে? অ্যান্সার ফিমোরাল ভেইন যদি থাকে সেটা সবার আগে। ফিমোরাল ভেইনের ইনজুরি হওয়ার সম্ভাবনা ফিমোরাল আর্টারির চেয়ে বেশি।
আশা করি সবাই বুঝতে পারছেন ফিমোরাল হার্নিয়া কোথায় পাবো আমরা। তাহলে ফিমোরাল হার্নিয়া যেহেতু এই ফিমোরাল শীটটাই যেহেতু ইঙ্গুইনাল লিগামেন্টের নিচে, তাহলে এটা ইঙ্গুইনাল লিগামেন্টের নিচে, তা বুঝবো কি করে ইঙ্গুইনাল লিগামেন্টের নিচে, সরি ইঙ্গুইনাল লিগামেন্টের নিচে। গ্রোয়েন ক্রিজ, প্লিজ আমি এই যে বারবার বলতেছি গ্রোয়েন ক্রিজ, এই কথাগুলো লাগবে কিন্তু পরীক্ষাতে। সো ফিমোরাল ক্যানেল বিলো এন্ড ল্যাটারাল টু দ্য পিবিক টিউবারকল, এই কথাটা ইম্পর্টেন্ট। পিবিক টিউবারকলের বাইরের দিকে, অর্থাৎ এদিকে হলো পিবিক টিউবারকল। কোন একটা হার্নিয়া যদি পিবিক টিউবারকলের মিডিয়ালি চলে আসে, অর্থাৎ এটি স্ক্রুটামের দিকে যাচ্ছে, এটার সাথে আপনি কম্পেয়ার করে লিখে রাখেন। ল্যাটারাল টু দ্য পিবিক টিউবারকল হলে ফিমোরাল হার্নিয়া, যদি মিডিয়াল টু দ্য পিবিক টিউবারকল হয় তাহলে মিডিয়াল স্ট্রাকচার কি, জেনিটালিয়া, জেনিটালিয়া মানে স্ক্রোটাম, স্ক্রোটামের দিকে যে হার্নিয়া যাচ্ছে সেটা ইঙ্গুইনাল হার্নিয়া। একটার সাথে আরেকটা মিলাইলে মনে রাখা যায়, কোনো সমস্যা নাই। এটা মোর কমন ইন দা ফিমেল, এটা হলো ফিমেলের ক্ষেত্রে বেশি কমন। কেন? কারণ ফিমেলের ক্ষেত্রে পেলভিক ক্যাভিটিটা বড়, ঠিক আছে। ফিমেলের ক্ষেত্রে বেশি কমন, সাইড গুলো বললাম। এখানে আমাকে একটা জিনিস বলতে হবে, আমি যখন আপনাকে জিজ্ঞেস করবো ফিমোরাল হার্নিয়া কাদের কমন, অ্যান্সার হবে ফিমেল। আমি যখন জিজ্ঞেস করবো ফিমোরাল হার্নিয়া কাদের কমন, ফিমোরাল হার্নিয়া থেকে যখন কোশ্চেন যাবে তখন অ্যান্সার হবে ফিমেল। আমি যখন বলবো ফিমেলের ক্ষেত্রে কোন হার্নিয়া কমন, তখন অ্যান্সার হবে ইঙ্গুইনাল হার্নিয়া। এই প্যাচগুলো বুঝতে হবে, ঠিক আছে। ফিমেলের ক্ষেত্রে ইঙ্গুইনাল হার্নিয়াটা ফিমোরাল হার্নিয়ার চেয়ে বেশি কমন। ফিমোরাল হার্নিয়া ইটসেলফ ফিমেলের ক্ষেত্রে বেশি কমন মেলের তুলনায়। আশা করি বুঝতে পারছেন এগুলো। ফিমোরাল হার্নিয়াটা যখন আমরা ওপেনিং দেখলাম, একটা হার্নিয়াতে কি থাকে, একটা হার্নিয়াতে থাকে ওপেনিং বা ডিফেক্ট। এটা হলো হার্নিয়ার, এখান দিয়ে যে স্ট্রাকচারটা আসবে সেটা হলো হার্নিয়া নেক। আচ্ছা, এত এগুলো বোঝা লাগবে না। এই যে ডিফেক্টটা, এই ওপেনিংটা, এই ওপেনিংটা যদি কোনো টাফ স্ট্রাকচার দিয়ে তৈরি করা থাকে, কোনো টাফ স্ট্রাকচার দিয়ে মেনটেন করা থাকা মানে হলো এই হার্নিয়ার কমপ্লিকেশন হওয়ার রিস্ক বেশি, ইনক্রিজ রিস্ক অফ কমপ্লিকেশন। তাহলে একটা পেশেন্টের ফিমোরাল হার্নিয়া ভার্সাস ইঙ্গুইনাল হার্নিয়া, এটা রেয়ার, এটা কমন। এটা বিলো ইঙ্গুইনাল রিস, বিলো গ্রোয়েন ক্রিজ, স্কিনের ভাঁজের কথা বলতেছি। গ্রোয়েন ক্রিজ, এটা অ্যাবাভ গ্রোয়েন ক্রিজ। এটা ল্যাটারাল টু দ্য পিবিক টিউবারকল, এটা মিডিয়াল টু দ্য পিবিক টিউবারকল। এটা মোর কমন ইন ফিমেল, এটা মোর কমন ইন মেল। তারপরে কথা কি, তারপরে কথা হলো রিস্ক অফ কমপ্লিকেশন, রিস্ক অফ কমপ্লিকেশন বেশি, রিস্ক অফ কমপ্লিকেশন ওর তুলনায় কম্পারেটিভলি কম। আশা করি সবাই বুঝতে পারছেন, এই পয়েন্টগুলো লাগবে। আমি খুব শর্ট করে বলছি আর ইয়ে করছি। কারো যদি এগুলো রিকভার করার ইচ্ছা থাকে তাহলে ভিডিও থেকে রিকভার করে নেবেন। আমি একটু তাড়াতাড়ি আগাই, হ্যাঁ, বাধা দিয়েন না আমাকে। এখন আমরা যেটা পড়বো সেটা হলো ইঙ্গুইনাল ক্যানেলের বাউন্ডারি। ইঙ্গুইনাল ক্যানেলের বাউন্ডারি খুব বেশি ডিটেলস পড়া দরকার নেই, মিনিমাম বাউন্ডারিটা পড়তে হবে। আমি আপনাকে মিনিমামটা পড়াবো এখন, ঠিক আছে। ইঙ্গুইনাল ক্যানেল, ইঙ্গুইনাল ক্যানেল কেন তৈরি হয়েছে, আর এখন আপনার স্টুডেন্ট রেসপন্স করা শুরু করতে পারেন। ইঙ্গুইনাল ক্যানেল কেন তৈরি হয়েছে? ইঙ্গুইনাল ক্যানেল তৈরি হয়েছে, আমরা জানি টেস্টিস ইন্ট্রাঅ্যাবডোমিনাল অর্গান ছিল, টেস্টিস ছিল ইন্ট্রাঅ্যাবডোমিনাল। এই যে ইন্ট্রাঅ্যাবডোমিনাল অর্গান ছিল, ইন্ট্রাঅ্যাবডোমিনাল অর্গান যখন ছিল তখন সে কেমন অর্গান ছিল, ইন্টারপেরিটোনিয়াল নাকি রেক্টোপেরিটোনিয়াল? যখন সে ইন্ট্রাঅ্যাবডোমিনাল ছিল তখন এটা ছিল রেক্টোপেরিটোনিয়াল। তখন সে ছিল রেক্টোপেরিটোনিয়াল। সেই ইন্টারঅ্যাবডোমিনাল অর্গান, ইন্টারঅ্যাবডোমিনাল অর্গান হওয়ার কারণে তার নার্ভ সাপ্লাই যদি আপনি দেখেন, তার নার্ভ সাপ্লাই আসতেছে থোরাসিক টেন থেকে। তার নার্ভ সাপ্লাই কোথা থেকে আসতেছে? থোরাসিক টেন থেকে। থোরাসিক টেন অনেক কম্পারেটিভলি অনেক উপরের না, কিন্তু টেস্টিস তো অনেক নিচের স্ট্রাকচার। এত নিচের স্ট্রাকচার এত উপরে নার্ভ কি করে সাপ্লাই দিল? এত উপরের স্ট্রাকচার এত নিচের নার্ভ সাপ্লাই, সরি এত নিচের স্ট্রাকচার উপরের নার্ভ সাপ্লাই দিল, কারণ এটা আগে ওই লেভেলেই ছিল। যেহেতু সে থোরাসিক টেন লেভেলের, এই জন্য আপনাকে জিজ্ঞেস করা হবে টেস্টিকুলার পেইন, টেস্টিকুলার পেইন রেফার হবে কোথায়? টেস্টিকুলার পেইনটা রেফার্ড হবে কোথায়? টেস্টিকুলার পেইন রেফার্ড হবে অ্যাবডোমেনে। কেন অ্যাবডোমেনে? অ্যাবডোমেনের মধ্যে পেরিয়াম্বেলিক্যাল রিজিয়নে। কেন? কারণ থোরাসিক টেনের ডার্মাটোম হলো পেরিয়াম্বেলিক্যাল রিজিয়নে। এই কথাটা এখান থেকে জিজ্ঞেস করবে।
টেস্টিস রেক্টোপেরিনেটাল অর্গান ছিল, তারপরে সে ডিসেন্ড করছে, ডিসেন্ড করে কোথায় আসছে, ডিসেন্ড করে স্ক্রোটামে আসছে। তখন দেখলাম এই স্ক্রোটামটা হলো অ্যাবডোমিনাল ক্যাভিটির বাইরে, মোটামুটি বডির বাইরের এক জিনিস। এই যে সময় ডিসেন্ড করে যে স্ক্রোটাম পর্যন্ত গেল, সে মাঝখানে অ্যাবডোমিনাল ওয়াল ক্রস করতে হয়েছে তাকে। তাকে মাঝখানে কি করতে হয়েছে বলেন তো? অ্যাবডোমিনাল ওয়ালটাকে ক্রস করা লাগছে। সে যখন অ্যাবডোমিনাল ওয়াল ক্রস করছে তখন দুইটা ফুটা করছে, যে কোনো একটা ওয়াল। তাহলে অ্যাবডোমেনের ভেতরে ছিল টেস্টিস, এখন এটা অ্যাবডোমেনের বাইরে, তাহলে অ্যাবডোমেনের ওয়ালটাকে ফুটা করে আসা লাগবে না? কি মনে হয়? তাহলে অ্যাবডোমেনের ওয়ালটাকে এভাবে ছিদ্র করে আসা লাগছে, এবং সে যখন আসছে তখন একটা রাস্তা তৈরি করে ফেলছে। এই যে অ্যাবডোমিনাল ওয়ালটাকে সে ক্রস করছে, অ্যাবডোমিনাল ওয়াল ক্রস করার জন্য তাহলে দুইটা ওপেনিং করছে, দুইটা ওপেনিং, যেটা একেবারে ভেতরের দিকে সেটাকে আমরা বলবো ডিপ ইঙ্গুইনাল রিং, এটাকে আমরা বলবো ডিপ ইঙ্গুইনাল রিং। যেটা একদম বাহিরের দিকে সেটাকে আমরা বলবো সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং। এবং সে যখন এখানে পাস করছে, এই যে অ্যাবডোমিনাল ওয়ালের মধ্যে একটা রাস্তা তৈরি করে ফেললো, এই রাস্তাটাই হলো ইঙ্গুইনাল ক্যানেল। এবং এই রাস্তাটা যখন সে অতিক্রম করছে, এই রাস্তাটা যখন অতিক্রম করছে তখন সে কিছু কাভারিংও পেয়েছে। এখন আমরা এখান থেকে জানবো কি কি জিনিস জানবো। এই যে টেস্টিস যে এই রাস্তা দিয়ে আসলো, ইঙ্গুইনাল ক্যানেল তৈরি করলো, তাহলে ইঙ্গুইনাল ক্যানেলটা তৈরি হয়েছে দেখেন। তাহলে এই জিনিসটাই হলো ইঙ্গুইনাল ক্যানেল। তার একটা ঢুকার রাস্তা আছে, তার একটা বের হওয়ার রাস্তা আছে, অর্থাৎ সবার ডিপ যে স্ট্রাকচার অ্যাবডোমিনাল ওয়ালের লেয়ার, এগুলো হবে অ্যাবডোমিনাল ওয়ালের লেয়ার। তাহলে অ্যাবডোমিনাল ওয়ালের একদম ইনার যে স্ট্রাকচার হবে সেখানে হবে ডিপ ইঙ্গুইনাল রিং, বাইরের দিকে যেটা হবে সেটা হবে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং। তাহলে এটা হলো ডিপ ইঙ্গুইনাল রিং, একেবারে ডিপ লেয়ারে থাকবে। এটা হলো সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং, এটা হলো বাইরের লেয়ারে থাকবে। আশা করি সবাই বুঝতে পারছেন। এটা আমি কোন ভিউ দেখাচ্ছি বলেন তো? এটা আমি স্যাজিটাল সেকশন করে ল্যাটারাল ভিউ দেখাচ্ছি। আমি আপনাকে এই বরাবর কেটে এদিক থেকে লুক দেওয়া হয়েছি। এখন আমরা অন্যভাবে দেখবো, এই বরাবর কাটবো, উপর দিক থেকে দেখবো, ট্রান্সভার্স সেকশন করব, উপরের দিক থেকে দেখবো। ঠিক আছে? এই ভিউটাতে একটু পরে আসতেছে, আমি দেখাচ্ছি আরো একটা জিনিস। এটা হলো তার স্ক্রোটাম। টেস্টিসটা এই রাস্তা দিয়ে আসছে, যেহেতু সে এই রাস্তা দিয়ে আসছে সেহেতু তার এই রাস্তাটা হয়ে গেছে অবলিক। রাস্তাটা কি হয়ে গেছে বলেন তো? অবলিক। তাহলে যেই রাস্তাটা বের হয়েছে, তাহলে এটা কি বাইরের দিকের রাস্তা, বাইরের দিকের গেট। এটা হলো সুপারফিশিয়াল রিং। টেস্টিস এই ডিরেকশনে ঢোকা শুরু করছে, তাহলে এটা হবে ডিপ রিং। আমি জানি না এগুলো আপনারা বুঝতেছেন কিনা, আমি আবার বোঝানোর চেষ্টা করতেছি। এই ছবিটার সাথে কম্পেয়ার করব এই ছবিটা, যেটা অ্যাবডোমিনাল ওয়ালকে ক্রস করা ছবি বুঝাচ্ছি। ঠিক আছে? এখানে হলো এই, এখানে সে আসবে, তাহলে টেস্টিস এখান থেকে এখানে আসলো। টেস্টিস যখন এখান থেকে এখানে আসলো, তখন দেখেন তার রাস্তাটা কি ছিল, এই থেকে এই। তাহলে এখানে একটা ওপেনিং তৈরি করছে, অ্যাবডোমিনাল ওয়ালের লেয়ার এগুলো। হ্যাঁ, কি লেয়ার এগুলো আমি পরে আপনারাই বলবেন। এটা আরেকটা লেয়ার, এই একটা লেয়ারে ফুটা করছে, এই আরেকটা লেয়ারে ফুটা করছে। তাহলে এটা আমি দেখতেছি ল্যাটারাল ভিউ, আর এটা আমি দেখতেছি অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ, এপি ভিউ। আর এটা হলো ল্যাটারাল ভিউ। তাহলে ল্যাটারাল ভিউতে এটা পিছনের দিকে, অর্থাৎ এটা ডিপ রিং, যেখান দিয়ে শুরু হচ্ছে সেটা ডিপ রিং, যেখান থেকে শেষ হচ্ছে একেবারে স্ক্রোটামের কাছাকাছি সেটা সুপারফিশিয়াল রিং। খুব ভালো মনোযোগ দেন, না বুঝলে একটাই মেকানিজম, সেটা মনোযোগ দিচ্ছি না। ডিপ রিং প্রথমে যখন পাচ্ছে ডিপ রিং, পরে যখন পাচ্ছে সুপারফিশিয়াল রিং, স্ক্রোটামের কাছাকাছি। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন। এবং এই ক্যানেলটাকে যখন আমরা দেখতেছি, ইঙ্গুইনাল ক্যানেলটা, সে কিভাবে আছে? অবলিকলি আছে। সে কিভাবে আছে? অবলিকলি আছে। এ পর্যন্ত সবাই বুঝছি আমরা?
ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এটা একবার করে বুঝাইলে, একটা কথা বলি, এটা আসলে ঢোল পিটাইতেছি না, বা আমি এই সেম জিনিস এর আগে অনেক স্টুডেন্টের পড়াইছি, বা যাদের পড়াইছি তারা সবাই এই বাউন্ডারি একবার পড়ার পরে পারছে, জীবনে আর রিভিশন দেওয়া লাগে নাই। এবং সিরিয়াসলি এটা, সো মনোযোগ দেন প্লিজ, সবাই খুব ভালোভাবে মনোযোগ দেন। আমি জানি অনলাইন ক্লাসে মনোযোগ দেওয়াটা খুব টাফ, অনলাইন ক্লাসে মনোযোগ দিতে হলে আশেপাশে স্টিমুলেশন বন্ধ করতে হবে। আচ্ছা, এটা অ্যাবডোমেনের ওয়াল মানে মাসেল লেয়ার গুলো সে ক্রস করছে, স্কিন কি সে ক্রস করছে? স্কিন ক্রস করে নাই, তাহলে বুঝবো কি করে? এ দেখেন, এটা অ্যাবডোমেনের স্কিন, অ্যাবডোমেনের স্কিন কন্টিনিউশন হয়েছে পেনিসের সাথে, অ্যাবডোমেনের এই স্কিনটাই, মানে স্কিন তো ওইভাবে কন্টিনিউড। তাহলে আমি এটাই মিন করতে চাচ্ছি। এটাতে আমি কি মিন করলাম? এটাতে আমি মিন করলাম, দেখেন, অ্যাবডোমেনের স্কিন, জেনিটালিয়াল স্কিন, অর্থাৎ স্কিন তে তো ক্রস করে নাই, তাহলে অবশ্যই রিং গুলো স্কিনের ভেতরে। ফার্স্ট কথা শেষ। স্কিনের ভেতরে এবং স্কিনের পরে যে সুপারফিশিয়াল ফাঁসা, সেই ফাঁসা ওকে ক্রস করবে না। তাহলে আমরা অ্যাবডোমেনের কোন লেয়ারটা পাবো? স্কিন মানে ইঙ্গুইনাল ক্যানেলের বাউন্ডারি পড়তেছি, বুঝছেন? ইঙ্গুইনাল ক্যানেলের বাউন্ডারিতে তাহলে আমি এখন স্কিন, সুপারফিশিয়াল ফাঁসা বলতে পারবো সামনের দিক থেকে। দেখেন, আপনি দুইটা ভিউ বুঝতে হবে, এইটা হলো তার অ্যান্টেরিয়র, এই ভিউটা হলো ল্যাটারাল ভিউ, আর এটা হলো আবার অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ। অর্থাৎ সামনের দিক থেকে তাকাইলে আপনি এটা দেখবেন, আর ল্যাটারাল দিক থেকে তাকাইলে এটা দেখবেন, কিন্তু তার অ্যান্টেরিয়রটা হলো এই। তো যখন আমি সামনের দিক থেকে আসবো, তখন আমার এটা হবে ইঙ্গুইনাল ক্যানেলের অ্যান্টেরিয়র ওয়াল। অর্থাৎ আমি যখন এদিক থেকে কম্পেয়ার করব, এটা আমার হবে ইঙ্গুইনাল ক্যানেলের কি ওয়াল? ইঙ্গুইনাল ক্যানেলের অ্যান্টেরিয়র ওয়াল। তাহলে ইঙ্গুইনাল ক্যানেলের অ্যান্টেরিয়র ওয়ালটা কি কি দিয়ে তৈরি হওয়ার কথা এখন আমরা দেখব, ঠিক আছে? তাহলে দেখি আমরা অ্যান্টেরিয়র ওয়ালটা থাকবে কেন। যদি টেস্টিসটা অবলিকলি না নামতো, খেয়াল করেন, টেস্টিসটা যদি অবলিকলি না হতো তাহলে কোনোদিনও ক্যানেল ফর্ম হতো না। টেস্টিসটা যদি অবলিকলি না নামতো তাহলে ক্যানেল ফর্ম হতো না, যেহেতু সে অবলিকলি নামছে, তার মানে এই পাইপের এটা হলো অ্যান্টেরিয়র ওয়াল, আবার এই পাইপের পোস্টেরিয়র ওয়াল আছে। তাহলে অ্যান্টেরিয়র ওয়ালটা কোথায় বলেন তো? তাহলে এখন আমরা আরেকটা ভিউ দেখবো, যে ভিউটাকে আমরা ক্রস সেকশন করতেছি এখান থেকে, দেন উপরের দিক থেকে দেখতেছি। একটু মনোযোগ দেই, হ্যাঁ, কিছুক্ষণ মনোযোগ দিলে দেখবেন এটা একদম ইজি হয়ে গেছে, আর কিছুক্ষণ, শেষ পর্যায়ে। তাহলে এখন আমি উপর দিক থেকে দেখতেছি, এটা হলো অ্যাবডোমিনাল ক্যাভিটির ইন্টেরিয়র, আর এটা হলো এক্সটেরিয়র, বাইরের দিক। তাহলে এটা হলো স্কিন, এটা হলো স্কিন, এদিকে সেই জেনিটালিয়া। তাহলে স্কিনের পরে, তাহলে এখন আমি যদি কি বলে আপনার ইঙ্গুইনাল ক্যানেলটাকে যদি আমি এখানে ডিফাইন করতে চাই, তাহলে আমাকে কিভাবে ডিফাইন করা লাগবে? আমি এটা মুছে ফেলতেছি আপাতত, অর্থাৎ আমি আমার কমফোর্টের মতন করে আমি ছবিটা আঁকতে যাচ্ছি। তাহলে টেস্টিসটা কোন লাইন থেকে কোন লাইন আসছে? টেস্টিসটা এদিক থেকে এদিক আসছে, জেনিটালিয়ার দিকে। তাহলে টেস্টিসটা এদিক থেকে এদিক আসার জন্য এখানে হলো তার সুপারফিশিয়াল লিঙ্ক, জেনিটালিয়ার দিকে যেটা, সেটা সুপারফিশিয়াল লিঙ্ক। এইটা একটা লেয়ার, অ্যাবডোমেনাল লেয়ার, এটা একটা অ্যাবডোমেনাল লেয়ার, এটা আরেকটা লেয়ার, এটা আরেকটা লেয়ার, এবং এই লেয়ারটাকে সে এখানে ক্রস করতেছে, এবং এই হলো আমাদের অবলিক ক্যানেলটা, বুঝছেন? অবলিক ক্যানেলের অ্যান্টেরিয়র ওয়ালটাকে ফর্ম করলো। আমি বাইরে থেকে ভেতরে ঢুকলে সবার আগে যে লেয়ারটা পাবো, সেই লেয়ারটাই অ্যান্টেরিয়র ওয়াল ফর্ম করতেছে, অর্থাৎ এটা আরো অবলিক হবে, আমারটা তো এভাবে অ্যাপ্রোপ্রিয়েট হয় নাই, ঠিক আছে? ক্যানেলটা আরো অবলিক। তাহলে অ্যান্টেরিয়র ওয়ালটা কে ফর্ম করবে? তাহলে আমরা দেখি, অ্যাবডোমেনের লেয়ার হলো, এটা হলো স্কিন, তারপরে যে মাসেল তার নাম হলো এক্সটার্নাল অবলিক, তারপরে যে মাসেল সে হলো ইন্টারনাল অবলিক, তারপরে যে মাসেল সে হলো ট্রান্সভার্স অ্যাবডোমিনিস, তারপরের যে লেয়ার সেটা হলো ফাসা ট্রান্সভার্সালিস, অর্থাৎ সবার ভেতরেরটা ফাসা ট্রান্সভার্সালিস। প্রথম পায়ার্সিং করবে কোন লেয়ারটাকে? ফাসা ট্রান্সভার্সালিস। তাহলে আমি যদি আপনাকে বলি ডিপ রিংটা কোথায় থাকবে? ফাসা ট্রান্সভার্সালিস। ডিপ রিং এর সাথে যে ওয়াল, সেটাই হলো পোস্টেরিয়র ওয়াল। আমি যদি আপনাকে বলি পোস্টেরিয়র ওয়ালটা কে তৈরি করবে? অ্যাগেইন ফাসা ট্রান্সভার্সালিস। ডিপ রিংটা কে তৈরি করবে? ফাসা ট্রান্সভার্সালিস। পোস্টেরিয়র ওয়ালটা কে তৈরি করবে?
ফাসা ট্রান্সভার্সালিস। আমি যদি বলি অ্যান্টেরিয়র ওয়ালটা কে ফর্ম করবে, অর্থাৎ সবার বাইরের দিকে যে আছে সে, তাহলে সেটাকে এক্সটার্নাল অবলিক। বাইরের ওয়ালটা কে করবে? এক্সটার্নাল অবলিক। সুপারফিশিয়াল লিঙ্কটা কোথায় থাকবে? এক্সটার্নাল অবলিক। আর কোনো কোশ্চেন আছে এখানে? আর কোনো কোশ্চেন নেই। সার্জারিতে যদি আমরা ফাইনাল প্রুফ দেই তাহলে এটার সাথে আরো অনেক কিছু অ্যাড করা লাগবে। তো যেহেতু আমরা ফাইনাল প্রুফ দিব না, ইউএসএমএল দিব, আমি আর সামান্য কিছু অ্যাড করবো, সবকিছু অ্যাড করবো না, বাট সব কিছু অ্যাড করা যাবে। সব এভরিথিং অ্যাড করা যাবে এটা, ঠিক আছে? কারণ এই জিনিসটা তো এরকম না যে এটা ভূত, এটা একটা স্ট্রাকচার হিউম্যান বডিতে আছে, এটা এক্সপ্লেন করা যাবে না কেন? অবশ্যই করা যাবে, ঠিক আছে? এখন আমি আবার রাখতেছি। সো এইখানে যে টেস্টিস ঢুকছে, ঠিক আছে? সো টেস্টিস যখন এই রাস্তা দিয়ে ঢুকলো, তখন আমরা দেখলাম এটা তার অ্যান্টেরিয়র ওয়াল, এটা তার অ্যান্টেরিয়র ওয়াল। তার ইঙ্গুইনাল ক্যানালের অ্যান্টেরিয়র ওয়ালটা তৈরি হয়েছে এক্সটার্নাল অবলিক দিয়ে। সুপারফিশিয়াল লিঙ্কটা হলো এক্সটার্নাল অবলিকের মধ্যে অবস্থিত। তার রুফ যেটা তৈরি হয়, রুফ তৈরি হয় দুইটা মাসেল ফিউশন হয়ে যায়। এই দেখেন দুইটা মাসেল ফিউশন হয়ে গেল। তাহলে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি কোন দুইটা মাসেল ফিউশন হয়েছে, একটু পরে বলবেন। এক্সটার্নাল অবলিক, এই দুইটা মাসেল, আর এটা হলো একেবারে ইনার মাসেলটা, ইনার লেয়ারটা, অর্থাৎ সেটা হলো ফাসা ট্রান্সভার্সালিস। তাহলে এই হলো রুফ আর এই হলো ফ্লোর। আমি যদি এটা আবার এই দিক থেকে এই ভিউটা দেখি, তাহলে এই হলো তার রুফ, এই হলো তার ফ্লোর। এটা ডিপ রিং, এটা সুপারফিশিয়াল রিং। তাহলে তার ফ্লোরটা তৈরি হচ্ছে ইঙ্গুইনাল লিগামেন্ট দিয়ে। তার ফ্লোরটা তৈরি হলো কি দিয়ে? ইঙ্গুইনাল লিগামেন্ট দিয়ে। আর রুফটা কিভাবে তৈরি হয়েছে বুঝছেন? দুইটা মাসেল এসে এভাবে ফিউশন হয়ে গেছে নিচের দিকে, দুইটা মাসেল এসে এভাবে ফিউশন হয়ে গেছে। এভাবে ফিউশন হওয়ার কারণে তার একটা রুফের মতন তৈরি করছে। তাহলে এখন আসেন পুরোটা আমরা একসাথে পড়ি। ইঙ্গুইনাল ক্যানেল, ইঙ্গুইনাল ক্যানেলের প্রথম হলো ইনলেট। সে ঢুকলো কি করে? ইঙ্গুইনাল ক্যানেলের শুরুটা হলো কি দিয়ে? ইঙ্গুইনাল ক্যানেলের শুরুটা হলো ডিপ রিং দিয়ে। এই ডিপ রিংটা কোথায় আছে? এই ডিপ রিংটা আছে ফাসা ট্রান্সভার্সালিস এর মধ্যে। তারপরে কথা কি, ইঙ্গুইনাল ক্যানেলের আউটলেট, ইঙ্গুইনাল ক্যানেলটা শেষ হবে কিভাবে, বের হলো কি করে? আউটলেটটা কোথায় আছে? আউটলেট হলো এক্সটার্নাল অবলিক অ্যাপেনিউরেসিস আর কি, ঠিক আছে? আমি ওগুলো এত ভাগ করে বলি না, এক্সটার্নাল অবলিক নাম পাইলে আপনি এটা দাগা দিতে পারবেন না? আশা করি পারবেন। তারপরে কথা হলো অ্যান্টেরিয়র ওয়াল। অ্যান্টেরিয়র ওয়ালের মধ্যে আমরা কি বলবো? অ্যান্টেরিয়র ওয়াল ফর্ম হচ্ছে সবার বাইরের দিকে যে মাসেলটা, সেটা, এটা হলো এক্সটার্নাল অবলিক। আর ওই যে মিডিয়াল ওয়াল স্ট্রেনদেন বাই অর ল্যাটারাল ওয়াল স্ট্রেনদেন বাই আরেকটা মাসেলের লেয়ার, ওইটা আমি আজকে এখানে অমিট করতেছি, ঠিক আছে? ফাইনাল প্রফিট স্টুডেন্ট থাকলে আমি এটা বলে দিতাম, ওগুলোর এক্সপ্লানেশন আছে, কেন স্ট্রেংথ হবে এবং কোনটা দিয়ে স্ট্রেনদেন হবে, ওগুলোর এক্সপ্লানেশন আছে। তারপরে কথা কি আমরা বলতেছি পোস্টেরিয়র ওয়াল। তাহলে এটা পোস্টেরিয়র ওয়ালটা কে ফর্ম করবে? আপনারাই বলেন না, পোস্টেরিয়র ওয়ালটা কে ফর্ম করবে? পোস্টেরিয়র ওয়ালটাকে একদম সবার পেছনের দিকের না? হ্যাঁ, গুড। তাহলে পোস্টেরিয়র ওয়ালটা ফর্ম করবে ফাসা ট্রান্সভার্সালিস। পোস্টেরিয়র ওয়ালটা ফর্ম করবে ফাসা ট্রান্সভার্সালিস। তারপরে বলেন রুফ কে ফর্ম করবে? রুফ, রুফ, রুফ কে ফর্ম করবে? রুফ ফর্ম করবে হলো ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস প্লাস, গুড, ইন্টারনাল অবলিক, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস প্লাস ইন্টারনাল অবলিক। তারপরে যদি আমি বলি ফ্লোর কে ফর্ম করবে? ফ্লোর, ফ্লোর, তাহলে ফ্লোর ফর্ম করবে হলো ইঙ্গুইনাল লিগামেন্ট, ফ্লোর ফর্ম করবে ইঙ্গুইনাল লিগামেন্ট। আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পারছেন, হ্যাঁ? ওকে, ওকে, থ্যাংক ইউ। এখন আমরা যেটা, ফ্লোর ফর্ম করবে ইঙ্গুইনাল লিগামেন্ট, হ্যাঁ, কারো কোনো কনফিউশন আছে? 100% ভালো বুঝছি কিনা? আমাকে 100% ভালো বুঝতে হবে, তো একটু ভালো বুঝলে হবে না। 100% যদি ভালো বুঝে থাকি তাহলে এখন আমরা সামনে আগাই। তাহলে আমাদের এটা হলো আমাদের, এখন আমরা সবকিছু বুঝে ফেলছি। এটা হলো ইঙ্গুইনাল লিগামেন্ট, সরি ইঙ্গুইনাল ক্যানেল। তাহলে ইঙ্গুইনাল ক্যানেলের ক্ষেত্রে আমি এখন একটা ভার্চুয়াল ছবি আঁকলাম, আসলে সবগুলো ছবি ভার্চুয়াল, এটা একটু বেশি ভার্চুয়াল। এটা হলো তার অ্যান্টেরিয়র, অ্যান্টেরিয়র ওয়াল, এটা হলো তার অ্যান্টেরিয়র ওয়াল, এটা হলো তার পোস্টেরিয়র ওয়াল, পোস্টেরিয়র ওয়াল। পোস্টেরিয়র ওয়ালের পেছন দিকে কি আছে বলেন তো? পোস্টেরিয়র ওয়ালের পেছন দিকে হলো অ্যাবডোমিনাল ক্যাভিটি, তাই তো? আর এটা হলো তার ডিপ রিং, আর এটা হলো তার সুপারফিশিয়াল রিং। ইঙ্গুইনাল ক্যানেলে অবৈধভাবে কারো অনুপ্রবেশটাকে আমরা বলবো হার্নিয়া। এই অবৈধভাবে ঢুকতে পারে এই রুট দিয়ে। অবৈধভাবে যদি ঢুকে সে কোন দিক দিয়ে? অবৈধভাবে যদি সে ঢুকে ডিপ রিং দিয়ে, তাহলে আমরা ডিপ রিং দিয়ে এভাবে ঢুকতেছে, এটা একটা হার্নিয়া হতে পারে। অবৈধভাবে ঢুকতে পারে সে পোস্টেরিয়র ওয়ালটাকে রাপচার করে, তাহলে অবৈধভাবে ঢুকতে পারে পোস্টেরিয়র ওয়ালটাকে ভেঙে চুরে পরে এভাবে ঢুকলো। তাহলে দুইটা হার্নিয়া ডিফারেন্ট না? ডিফারেন্ট।
ডিপ রিং দিয়ে যে ঢুকবে, ঠিক আছে, তাহলে ডিপ রিং দিয়ে যে হার্নিয়াটা হবে সেটা হলো ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া। পোস্টেরিয়র ওয়ালটাকে ভেঙে চুরে যে ঢুকবে সে হলো ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া। তাহলে আমরা কোনটা ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া কোনটা ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া হলো সেটা বুঝলাম। আপনাকে পরীক্ষাতে জিজ্ঞেস করা হবে একটা পার্সনের ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া হয়েছে, একটা পার্সনের যদি ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া হয় তাহলে কোন স্ট্রাকচারটা ড্যামেজ হয়েছে, কোন স্ট্রাকচারের থ্রুতে হয়েছে, কোন স্ট্রাকচারের থ্রুতে হয়েছে, কোন স্ট্রাকচার ড্যামেজ হয়েছে। অ্যান্সার হবে পোস্টেরিয়র ওয়াল, অ্যান্সার হবে ফাসা ট্রান্সভার্সালিস। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় একটা পেশেন্টের ইনগুইনাল হার্নিয়া, ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া হয়েছে, একটা পেশেন্টের ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া হয়েছে, ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া কিসের থ্রুতে হলো, তাহলে এটার অ্যান্সার হবে ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া হলো ডিপ ইনগুইনাল রিং এর থ্রুতে। এবং ডিপ ইনগুইনাল রিং এর থ্রুতে যে হয়েছে এটা কোথায় আছে, এটাও কিন্তু ফাসা ট্রান্সভার্সালিস আছে। মজার ব্যাপার হলো এটা। এখন আমরা যেটা পড়বো সেটা হলো প্যাথোজেনেসিস, দুইটা হার্নিয়া কেন হবে। তাহলে এখন আসেন আমরা প্যাথোজেনেসিসটা পড়ি, তাই তো। তো বুঝে যাচ্ছে পোস্টেরিয়র ওয়ালটা রাপচার হয়ে যাচ্ছে, পোস্টেরিয়র ওয়ালটা রাপচার হয়ে যাচ্ছে। তাহলে পোস্টেরিয়র ওয়ালটা রাপচার হচ্ছে কেন, তাহলে পোস্টেরিয়র ওয়ালের সাথে কমিউনিকেশন হলো অ্যাবডোমেনের, পোস্টেরিয়র ওয়ালের সাথে কমিউনিকেশন হলো অ্যাবডোমিনাল ক্যাভিটির, পোস্টেরিয়র ওয়ালের সাথে কমিউনিকেশন হলো অ্যাবডোমিনাল ক্যাভিটির। তাহলে অ্যাবডোমিনাল ক্যাভিটির সাথে কমিউনিকেশন, যদি কারো ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসার খুব বেশি বৃদ্ধি পায়, আইএপি দিয়ে আমি ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসার মিন করলাম, যখন ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসার খুব বেশি বৃদ্ধি পাবে তখন সে ধাক্কা দিবে, এই ধাক্কার কারণে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল রাপচার হয়ে যেতে পারে। সো ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসার কখন বৃদ্ধি পাবে, পেশেন্টের যদি কনস্টিপেশন হয় পিছনের রাস্তা, পেশেন্টের যদি বিইপি হয় সামনের রাস্তা, আর পেশেন্টের যদি সিওপিডি হয়, ঠিক আছে। সো এগুলো হলো এক একটা কারণ, মনে থাকবে। তাহলে পেশেন্টের এরকম কোনো সমস্যা না কিন্তু ওয়েট লিফট করে, ওয়েট লিফট করতে গেলে আমরা সবাই কি করি, এরকম একটা ইয়া করি না, পেশেন্ট যদি হেভি ওয়ার্কার হয় অথবা এমন কোনো ওয়ার্কার যেখানে তাকে অনেক বেশি ওয়েট লিফট করতে হয়, ঠিক আছে। তো আশা করি সবাই এই কন্টেন্ট গুলো বুঝতে পারবেন। এটার সাথে বেশি সম্পর্কিত কার, এটার সাথে বেশি সম্পর্কিত ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়ার। এখন আসেন কনস্টিপেশন অ্যাডাল্ট, একদিন দুই দিন কনস্টিপেশন হলে কি হার্নিয়া হয়ে যাবে, না। তাহলে একদিন দুই দিন কনস্টিপেশন হলে হার্নিয়া হবে না, অনেক দিন হওয়া লাগবে। বিপি কাদের হবে, অ্যাডাল্টের হবে। সিওপিডি কাদের হবে, অ্যাডাল্টের হবে। হেভি ওয়ার্ক কারা করবে, অ্যাডাল্টরা করবে। সো আমাদের এই রিস্ক ফ্যাক্টর গুলোকে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পারি এটা অ্যাডাল্টের ক্ষেত্রে কমন। আমরা রিস্ক ফ্যাক্টর গুলোকে যদি অ্যানালাইসিস করি বিইপি, হেভি ওয়ার্কার, তাহলে এটা মেলের ক্ষেত্রে কমন। রিস্ক ফ্যাক্টর গুলোকে অ্যানালাইসিস করলে আমরা পেশেন্ট প্রোফাইলও পেয়ে যাবো। আশা করি সবাই বুঝতে পারছেন। ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়ার কাভারিং এবং বাকি জিনিস আরেকটু পরে আমি বলবো, ঠিক আছে। আমি কোন ইনগুইনাল হার্নিয়ার কাভারিং এখন বলতেছি না, সবগুলো ইনগুইনাল হার্নিয়ার কাভারিং আমি পরে বলবো। বাট আমি যখন বলবো তখন অনেক কিছু পেয়ে যাবেন একসাথে। ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া নিয়ে এখন কয়েকটা কথা। ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া এটার প্যাথোজেনেসিস, যখন আমি বলবো আপনাকে প্যাথোফিজিওলজি কি বা প্যাথোজেনেসিস কি, হ্যাঁ, তখন আপনি বলবেন ফেইলুর টু ক্লোজার অফ, ফেইলুর অফ ক্লোজার অফ প্রসেসাস ভ্যাজাইনালিস, প্রসেসাস ভ্যাজাইনালিস, ঠিক আছে। এই কথা বলে যদি আমি আর একটু সামনে না গাই কেউ ধরতে পারবে না যে এখানে টিচার কি পড়াইলো না। হ্যাঁ, এটা বুঝে নিবা, ঠিক আছে। প্রসেসাস ভ্যাজাইনালিস ক্লোজ হয় নাই, ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া। কার বুঝার সাধ্য আছে এখানে আসলে কি মিন করছে। তাহলে আসেন আমরা প্রসেসাস ভ্যাজাইনালিস কি জিনিস সেটা বুঝি, তাহলে এটা না বুঝলে বাকি জিনিস আমরা বুঝবো না, ঠিক আছে। প্রসেসাস ভ্যাজাইনালিস বুঝার আগে, হ্যাঁ এটা আমি পরে বলবো। প্রসেসাস ভ্যাজাইনালিস বুঝার আগে আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে, দুইটা ব্যাপার, দুইটা ব্যাপার, ঠিক আছে। আমরা আমাদেরকে যা বোঝানো হয় আর আসলে যা ঘটে আর কি। আমাদের যেটা বোঝানো হয় আর আমাদের যা ঘটে, তাহলে আমি আপনাকে বলি এই যে ইনগুইনাল ক্যানেল তৈরি হলো কেন, আমরা আবার একটু স্টুডেন্ট রেসপন্স নিচ্ছি। ইনগুইনাল ক্যানেল তৈরি হলো কেন, টেস্টিস ডিসেন্ড করছে তাই। ইনগুইনাল ক্যানেল তৈরি হয়েছে টেস্টিস ডিসেন্ড করছে তাই, ঠিক আছে। এই কথাটা আজকে আমি বললাম না, এই কথাটাই ভুল। ইনগুইনাল ক্যানেল তৈরি হয়েছে তাই টেস্টিস ডিসেন্ড করছে, টেস্টিস ডিসেন্ড করছে তাই ইনগুইনাল ক্যানেল তৈরি হয় নাই।
ইনগুইনাল তৈরি করছি, তারপরে টেস্টিস ডিসেন্ড করছে। ওয়াও! তার মানে কথাটা শুনলে শোনা যায়। আচ্ছা, তখন আবার আমরা বলি যে প্রসেসাস ভ্যাজাইনালিস কি? যারা বুঝায় পড়ায় তারা এরকম ভুল বুঝায় পড়ায়। প্রসেসাস ভ্যাজাইনালিস হলো পেরিটোনিয়াল কাভারিং আছে নিশ্চয়ই আমাদের। এটা ধরেন অ্যাবডোমেনের সবগুলো লেয়ার, সবার ভেতরে পেরিটোনিয়াম। তা টেস্টিস যখন ধাক্কা দিছে, আপনারা কিন্তু আজকে বলছেন টেস্টিস রেট্রোপেরিটোনাল অর্গান। রেট্রোপেরিটোনাল অর্গান মানেই টেস্টিস পেরিটোনিয়ামের পেছনে ছিল। তা টেস্টিস যখন সামনের দিকে ধাক্কা দিবে, তাহলে তো টেস্টিস পেরিটোনিয়ামকে পুশ করবে। টেস্টিস যখন সামনে আগাবে, তখন পেরিটোনিয়াম এভাবে সামনে আগাবে। টেস্টিস যখন সামনে আগাবে, তখন পেরিটোনিয়ামও সামনে আগাবে। এটা তো সেন্স মেক করে, তাই না? হ্যাঁ, ঠিক বলছেন। তাহলে টেস্টিস যখন এভাবে সামনে আগাবে, তখন সে পেরিটোনিয়ামের ক্যাভিটিটাকে কন্টিনিউশনটাকে নিয়ে সামনে আগাবে। বুঝছেন? তাহলে পেরিটোনিয়াম নিয়ে কন্টিনিউটি নিয়ে যদি সামনে আগায়, তখন আমাদের এই যে প্রসেস, পেরিটোনিয়াল ক্যাভিটির এই যে প্রসেস, এই প্রসেসটাকে বলা হয়, পেরিটোনিয়াল ক্যাভিটি বেরোয় আসছে, এটাকে বলা হয় প্রসেসাস ভ্যাজাইনালিস। প্রসেসাস ভ্যাজাইনালিস। বুঝছেন নাকি বুঝেন নাই? এই যে পেরিটোনিয়াল ক্যাভিটিটা বেরোয় আসছে, এটাকে বলা হচ্ছে প্রসেসাস ভ্যাজাইনালিস, অর্থাৎ এটার মাধ্যমে পেরিটোনিয়াল ক্যাভিটির সাথে আমার কমিউনিকেশন। এই পর্যন্ত সবাই বুঝছেন নাকি বুঝেন নাই? ঠিক আছে, ওকে, সবাই বুঝে ফেলছেন? এতক্ষণ আমি যা পড়াইছি সব ভুল পড়াইছি। ঠিক আছে, জাস্ট এই জিনিসটা আমাদেরকে পড়ানো হয়। আমাদেরকে যা পড়ানো হয় আমি সেটা বললাম, এই জিনিসটা টোটালি ভুল। আমি এতক্ষণ যা পড়েছি সব ভুল পড়েছি। বিশ্বাস মানে এতক্ষণ যা পড়েছি সব না, জাস্ট এই জিনিসটা ভুল। এখন আসেন কেন ভুল। ছবিটাকে আমরা একটু বড় করে দেখি। ছবিটা বড় করে দেখলে মনে হচ্ছে টেস্টিসটাকে কাভার করে রাখছে পেরিটোনিয়াম। টেস্টিসটাকে তো পেরিটোনিয়ামে যদি কাভার করে রাখে, তাহলে টেস্টিস রেট্রোপেরিটোনিয়াল হয় না, টেস্টিস হয়ে যায় ইন্টারপেরিটোনিয়াল। সো এই ছবিটা এরকম হবে না, এবং টেস্টিস কখনো তাকে পুশ করবে না। টেস্টিস যদি তাকে পুশ করতেই পারতো, তাহলে তো সে ইন্টারপেরিটোনিয়াল, তাহলে তো রেট্রোপেরিটোনিয়াল কি করে হয়? তাহলে ছবিটাকে আমরা রিভিউ করি। ছবিটা এরকম হবে না। আসল ঘটনাটা কি ঘটে সেটা চিন্তা করি। আসল ঘটনা হলো, এই হলো অ্যাবডোমেন, এই হলো জেনিটালিয়া। পেরিটোনিয়ামের একটা প্রোলঙ্গেশন এদিকে আগায়, পেরিটোনিয়াম সামনে আগায়, পেরিটোনিয়ামের একটা প্রোলঙ্গেশন সামনের দিকে আগায়, টেস্টিস তাকে ফলো করে। বুঝছেন ব্যাপারটা? তাহলে এইটা হলো পেরিটোনিয়াল প্রোলঙ্গেশন, পেরিটোনিয়াল প্রোলঙ্গেশন বা প্রসেস। আর এটা হলো টেস্টিস। ব্যাপারটা সে হলো ভিআইপি। পেরিটোনিয়াল প্রোলঙ্গেশন সামনে আগাবে, টেস্টিস তাকে ফলো করবে। পেরিটোনিয়াল প্রোলঙ্গেশন সামনে আগাবে, টেস্টিস তাকে ফলো করবে। আশা করি সবাই বুঝতে পারছেন। টেস্টিস কোনো সময় তাকে ধাক্কা দেয় না। আর রেট্রোপেরিটোনিয়াল স্ট্রাকচার, এটা দিয়ে তখন দেখবেন রেট্রোপেরিটোনিয়াল মানে কি, তার টোটাল পেরিটোনিয়াল ক্যাভিটিটা তার সামনে, অর্থাৎ কখনোই সেই টেস্টিসকে পুরোপুরি এনসার্কেল করবে না। তাহলে আসেন দেখি আমরা এটাকে পুরোপুরি এক্সপ্লেন করি। যখন টেস্টিস এখানে পৌঁছে গেল, তাহলে টেস্টিসের আগে কে পৌঁছাইছে? টেস্টিসের আগে এখানে পেরিটোনিয়াল এই কাভারিংটা চলে আসছে, তাই না? পেরিটোনিয়াল ফ্লুইড এভাবে কমিউনিকেটেড একটা পেরিটোনিয়াল ক্যাভিটি এখানে চলে আসছে। আমি এখানে স্ক্রোটামটাকে ওভারলুক করতেছি, ঠিক আছে? স্ক্রোটাম পরে আঁকবো। ক্লিয়ার? এবং তারপরে আমাদের টেস্টিস মহোদয় এখানে আসলো। এই যে আমাদের পেরিটোনিয়াল ক্যাভিটির সাথে যে কমিউনিকেশন, এই যে পেরিটোনিয়াল ক্যাভিটির সাথে কমিউনিকেশন, তার এক জায়গায় থাকবে সুপারফিশিয়াল ডিপ রিং, আর এক জায়গায় থাকবে সুপারফিশিয়াল রিং। এই ব্যাপারে তো আমাদের আপত্তি নেই কোনো। তাহলে ডিপ রিং, সুপারফিশিয়াল রিং, এবং এখানে এসে টেস্টিসের সাথে কমিউনিকেশন। এই স্ট্রাকচারটা যে কিনা পেরিটোনিয়ামের সাথে কমিউনিকেশন স্ক্রোটামের, এটা পুরোটা স্ক্রোটাম। এটাকে আমরা বলতেছি প্রসেসাস ভ্যাজাইনালিস। প্রসেসাস ভ্যাজাইনালিস এর নর্মাল ডেভেলপমেন্ট কি? প্রসেসাস ভ্যাজাইনালিস এর নর্মাল ডেভেলপমেন্ট হলো তার মাঝখানে রাস্তাটা বন্ধ হয়ে যাবে। তার মাঝখানে রাস্তাটা কি হয়ে যাবে? অবলিটারেশন হয়ে যাবে। এই যে দেখেন, প্রসেসাস ভ্যাজাইনালিস পেরিটোনিয়াল ক্যাভিটির একটা কমিউনিকেশন, পেরিটোনিয়াল ক্যাভিটিটা টেস্টিসের সামনে আছে, মানে এক সাইডে আছে, কোনো সময় টেস্টিসটাকে এনসার্কেল করে নাই। তাহলে প্রসেসাস ভ্যাজাইনালিস এর নর্মাল ডেভেলপমেন্ট হলো এই জায়গাটা অবলিটারেটেড হয়ে যাবে। যদি অবলিটারেটেড হয়ে যায়, তাহলে কিন্তু পেরিটোনিয়াল ক্যাভিটির সাথে কোনো কমিউনিকেশন থাকে না। আর অবলিটারেটেড হওয়ার পরও তার এই অংশটা অবলিটারেশন হবে না। তার এই যে অংশটা অবলিটারেশন হলো না, এই জিনিসটা কি বলেন তো? এই যে অবলিটারেশন হলো না, টেস্টিসের সামনের একটা অংশ অবলিটারেশন হলো না, এটাই হলো ভ্যাজাইনাল স্যাক। এটাকে আমরা কি বলবো? টিউনিকা ভ্যাজাইনালিস, ভেরি গুড। এটাকে আমরা বলবো ভ্যাজাইনাল স্যাক।
এটা ভ্যাজাইনাল স্যাক, এটা একটা প্যাকেট যার একটা ওয়াল স্ক্রোটামের দিকে, যার একটা ওয়াল স্ক্রোটামের দিকে, এটাকে আমরা বলবো প্যারাইটাল লেয়ার। যার একটা ওয়াল টেস্টিসের দিকে, এটাকে আমরা বলবো ভিসেরাল লেয়ার। এবং তার মাঝখানে যে প্যাকেটটা, মাঝখানে যে ফ্রি স্পেস, এটাকে বলতেছি ভ্যাজাইনাল স্যাক। এই প্যারাইটাল লেয়ার, ভিসেরাল লেয়ার, দুইটাকে একসাথে বলতেছি টিউনিকা ভ্যাজাইনালিস। আশা করি সবাই বুঝতে পারছেন। এই ভ্যাজাইনাল স্যাকে যদি এক্সেস ওয়াটার অ্যাকুমুলেশন করে, এক্সেস ফ্লুইড অ্যাকুমুলেশন করে, তাহলে আমরা কি বলি? তাহলে তখন আমরা এটাকে বলি হাইড্রোসিলি। তখন আমরা বলি হাইড্রোসিলি। ঠিক আছে, এখন আসেন আমরা এটার ডিফেক্ট পড়বো। নর্মাল নর্মাল ডেভেলপমেন্ট কি? অবলিটারেশন হয়ে যাওয়া। তাহলে এটা একটা অ্যাডাল্ট, সরি এটা একটা বাচ্চা, এটা তার স্ক্রোটাম। প্রসেসাস ভ্যাজাইনালিস অবলিটারেশন হলো না, একটু ওপেনিং রয়ে গেল। একটু ওপেনিং যদি রয়ে যায় তাহলে এখানে ফ্লুইড জমা হতে পারে। একটু ওপেনিং রয়ে যাওয়া মানে কি? পেরিটোনাল ক্যাভিটির সাথে পুরো ওপেনিং না? তাহলে পেরিটোনাল কোনো অর্গান আমাকে, ইন্টারপেরিটোনাল কোনো অর্গান এদিক দিয়ে ঢুকতে পারে, এবং তার এটা হলো তার ডিপ রিং। বুঝতে পারছেন? তাহলে প্রসেসাস ভ্যাজাইনালিসটা যদি প্যাটার্ন থাকে, প্রসেসাস ভ্যাজাইনালিস প্যাটার্ন থাকার কারণে দুইটা ঘটনা ঘটতে পারে। পেরিটোনিয়াল ফ্লুইড যেগুলো আছে, পেরিটোনিয়াল ফ্লুইড অ্যাকুমুলেশন হতে পারে ভ্যাজাইনাল স্যাকে। তাহলে প্যাটার্ন থাকলে ফ্লুইড চলে আসতে পারে স্ক্রোটাম পর্যন্ত, তখন আমরা এটাকে বলবো হাইড্রোসিল। এটা যদি প্যাটার্ন থাকে, অ্যাবডোমেনের কন্টেন্ট ফলো করতে পারে এটাকে, অ্যাবডোমেনের কন্টেন্ট এখানে চলে আসতে পারে, ইন্টারপেরিটোনিয়াল কন্টেন্ট। ইন্টারপেরিটোনাল কন্টেন্ট এখানে চলে আসলে তাহলে সেটা অবশ্যই ডিপ রিং দিয়ে আসবে, কারণ এটা তো ডিপ রিং দিয়ে আছে। তখন আমি এটাকে বলবো ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া। এই ধরনের হাইড্রোসিলকে আমরা বলি কনজেনিটাল হাইড্রোসিল, কমিউনিকেটেড হাইড্রোসিল। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়ার সাথে কার প্যাথোজেনেসিসটা সেম, অর্থাৎ একই প্যাথোজেনেসিসে দুইটা ডিজিজ, কনজেনিটাল হাইড্রোসিলি, ইনগুইনাল হার্নিয়া, ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া, মনে থাকবে? সো এনাফ পড়াশোনা হয়েছে আজকে, তাই না? সবাই খুব ভালোভাবে বুঝছেন কিনা? অনেক কমন জিনিস পড়েন। ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া, ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া হবে কোন জায়গা দিয়ে? ইন্টারনাল ইনগুইনাল রিং দিয়ে, এবং আস্তে আস্তে সে পরবর্তীতে সুপারফিশিয়াল রিং দিয়েও বেরোয় যেতে পারে। ঠিক আছে, এক্সটার্নাল রিং দিয়েও চলে আসতে পারে। অর্থাৎ যে ইন্টারনাল, এটা ডিপেন্ড করবে কতটুকু প্রোগ্রেস করছে। এটা নিয়ে এত ইয়া হওয়ার কোনো কারণ নাই। এরপরে তো স্ক্রোটাম, ইনগুইনাল সোয়েলিং নাকি ইনগুইনো স্ক্রোটাল সোয়েলিং, এগুলো শুনছি না? তো যে কন্টেন্ট এখানে আসছে, প্রথমে এতটুকু আসবে, পরে আরেকটুকু আসবে, পরে আরেকটুকু আসবে, তারপরে পুরো ইনগুইনো স্ক্রোটাল সোয়েলিং হয়ে যাবে। এবং সে একটা প্যাটার্নের মধ্যে আগাচ্ছে, তার ইনগুইনো স্ক্রোটাল সোয়েলিং হওয়ার সম্ভাবনাটা বেশি। কিন্তু প্রথমে তাকে অবশ্যই ডিপ রিং ক্রস করতে হবে ইনটু দ্য স্ক্রোটাম। স্ক্রোটাম পর্যন্ত যেতেও পারে, নাও যেতে পারে, এটা নিয়ে বায়াসড হবেন না। তারপরে কথা, এন্টার্স ইন্টারনাল ইঙ্গুলার রিং। সে ঢুকবে কোন দিক দিয়ে? ইন্টারনাল ইঙ্গুলার রিং দিয়ে। তাহলে ভাই আমরা বুঝবো কি করে ইন্টারনাল ইঙ্গুলার রিং কোথায়? ইন্টারনাল ইঙ্গুলার রিংটা থাকে একটা ব্লাড ভেসেলের ল্যাটেরালি। ইঙ্গুইনাল রিংটা কি বলে, ডিপ ইঙ্গুইনাল রিংটা থাকে একটা ব্লাড ভেসেলের ল্যাটেরালি। সে ব্লাড ভেসেলের নাম হলো ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি। সে ব্লাড ভেসেলের নাম কি? ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি। এটার কারণটা কি? ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়ার প্যাথোজেনেসিসটা কি? ফেইলিউর অফ প্রসেসাস ভ্যাজাইনালিস টু ক্লোজ। এই প্রসেসাস ভ্যাজাইনালিস ক্লোজ করতেছে না, এই জন্য হবে। এই মাত্র বুঝাইলাম, যেটা যা বললাম এগুলো চিন্তা করবেন, কল্পনা করবেন। আল্লাহর কসম একবার ঠিক মতন কল্পনা করলে জীবনে একটা রিভিশন দেওয়া লাগবে না, সত্যি কথা। আর যদি রিভিশন দেওয়া লাগে তাহলে বুঝবেন আপনার কল্পনাটা আসতেছে না, আপনি মানে ভেতরে ঢুকতে পারতেছেন না। কনসেন্ট্রেশন বাড়ায়া কল্পনা করতে হবে, নিজে নিজে ফিগার আউট করতে হবে। প্রসেসাস ভ্যাজাইনালিসটা যদি ক্লোজ না হয়, তাহলে তার আরো একটা ঘটনা ঘটতে পারে, হাইড্রোসিলি। এই যে দেখেন, যে এটা বললাম এইমাত্র, এটা কাদের ক্ষেত্রে হবে? বাচ্চাদের ক্ষেত্রে হবে। অর্থাৎ প্রসেসাস ভ্যাজাইনালিস এখনো ডেভেলপ হয়ে পারে নাই, অথবা অ্যাডাল্টহুড এর ক্ষেত্রে যে হতে পারে না, ব্যাপারটা এরকম না, হতে পারে, হবে না কেন? কারণ এখানে তো একটা ডিফেক্ট আছে।
ক্লোজ হয় নাই, চিলড্রেন অবস্থা হয় নাই, পরে হয়েছে, এটাও হইতে পারে। ঠিক আছে, মোর কমন ইন দা মেল, কেন মেলের ক্ষেত্রে বেশি কমন জানি না। ঠিক আছে, মেলের ক্ষেত্রে কেন এটা প্যাটার্ন থেকে যায়, বুঝতে পারছেন, মেলের ক্ষেত্রে প্যাটার্ন থাকে। আচ্ছা, ফিমেলের ক্ষেত্রে কি, এইখানে একটা মজার ঘটনা আছে। ঠিক আছে, মজার ঘটনা, একবার এই ইন্টারনেটে রাউন্ডে গেছি, অনেকগুলো ইন্টারনি ডাক্তার একসাথে পায়া স্যার কোশ্চেন করছে যে ফিমেলের ক্ষেত্রে কি ইঙ্গুনাল ক্যানেল থাকে কিনা, কারণ ইঙ্গুনাল ক্যানেল তো টেস্টিস ডিসেন্ট করার কারণে ইঙ্গুনাল ক্যানেল তৈরি হলো। তাহলে এই ফিমোরাল না, তাহলে ইঙ্গুনাল ক্যানেল কি ফিমেলের ক্ষেত্রে থাকবে কিনা? অ্যান্সার হলো ইয়েস, ফিমেলের ক্ষেত্রে ইঙ্গুনাল ক্যানেল থাকবে। থাকবে না কেন, কি কেমন কোশ্চেন এটা। ঠিক আছে, তাহলে ফিমেলের ক্ষেত্রে সে ইঙ্গুনাল ক্যানেল দিয়ে কি প্রবেশ করে, ফিমেলের ক্ষেত্রে সে ইঙ্গুনাল ক্যানেল দিয়ে প্রবেশ করে কি, কেউ বলতে পারবেন? রাউন্ড লিগামেন্ট। আরে 6 মেরে দিলেন তো পুরা। হুম, রাউন্ড লিগামেন্ট আসবে। ঠিক আছে, আমরা জানি ইউটেরাস অ্যান্টিভার্টেড কন্ডিশনে থাকে না, তাহলে ইউটেরাসটা যে এভাবে সামনে ফোল্ড হয়ে থাকতেছে, ইউটেরাসটাকে সামনে ফোল্ড হয়ে রাখার জন্য তাকে আমরা এভাবে ধরে রাখি। ইউটেরাসটাকে এভাবে সামনে ফোল্ড করে রাখার জন্য আমাদেরকে রাউন্ড লিগামেন্ট দিয়ে ধরে রাখা লাগে। এই রাউন্ড লিগামেন্টটা ইঙ্গুইনাল ক্যানেলের মাধ্যমে ফলো করবে, তারপরে সে চলে যাবে লেবিয়া মেজরাতে। ইঙ্গুইনাল ক্যানেলকে ফলো করে তারপরে চলে যাবে লেবিয়া মেজরাতে। সো ফিমেলের ক্ষেত্রেও ইঙ্গুইনাল রিং, সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং, ডিপ ইঙ্গুইনাল রিং এবং ইঙ্গুইনাল ক্যানেল এগুলো আছে, এগুলো নাই, এগুলো বলার কোনো কারণ নাই। ঠিক আছে, এই হলো অবস্থা। এতগুলো ইন্টার্নি ডাক্তার ছিল, একজন মনে হয় বলছে যে হ্যাঁ ফিমেলের ক্ষেত্রে আছে, তাও খুব কনফিউজড। বাকিরা বলছেন না ফিমেলের ক্ষেত্রে থাকবে কেন, ফিমেলের ক্ষেত্রে এটা থাকার কথা না। আচ্ছা, এটা ডিউ টু ইন্টার্ন প্রেশার, ইন্টার্নশিপের যে প্রেশার অথবা ফাইনাল প্রফের যে স্ট্রেস, এটার কারণে ভুলে গেছে অনেক কিছু, এটা হতে পারে। কিন্তু রিয়েলি যদি সমস্যা এরকম হয়ে থাকে তাহলে অনেক সমস্যা, অনেক সমস্যা হলেও এটা কোনো সমস্যা না, কারণ সে এটা পারে না, অন্য কিছু পারে। ঠিক আছে, কোন সমস্যাকে সমস্যা না মনে করলে এগুলো, এবং কাজ করে যেতে হবে। সমস্যাকে সমস্যা না মনে করে যদি আমরা কাজ করা বন্ধ করে দিই তাহলে কেমন হয়, হ্যাঁ? তাহলে পরে কথা, আপনারা এখান থেকে কারো কোনো কোশ্চেন আছে? ইনডিরেক্ট ইঙ্গুনাল হার্নিয়া নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? তাহলে ইনডিরেক্ট ইঙ্গুনাল হার্নিয়া নিয়ে কিন্তু আমরা একটা চমৎকার কথা পেয়ে গেলাম, বুঝছেন কথাটা কি? তাহলে দেখেন, এটা হলো ইঙ্গুইনাল ক্যানেল। আমার আবার সেই ছবিটা, বিশ্রী ছবিটা আঁকলাম। হার্নিয়া যদি এদিক দিয়ে ঢোকে, তাহলে হার্নিয়া এদিক দিয়ে ঢুকলে আমি দেখবো কি, এই ব্লাড ভেসেলে ল্যাটারাল দিক থেকে যদি হার্নিয়া আসে, তাহলে আমরা এটাকে বলবো ইনডিরেক্ট। আর পোস্টেরিয়র ওয়ালকে ভেদ করে অর্থাৎ এদিক দিয়ে আসে, তাহলে এই ব্লাড ভেসেলের মিডিয়ালি যদি হার্নিয়াটা অ্যারাইজ করে, তাহলে আমরা সেটাকে বলবো ডিরেক্ট। তাহলে মিডিয়ালি যদি অ্যারাইজ করে তাহলে আমরা বলবো ডিরেক্ট, ল্যাটারালি যদি অ্যারাইজ করে তাহলে আমরা ওটাকে বলবো ইনডিরেক্ট। কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন? আমি কিন্তু কোশ্চেন আশা করতেছি, এই জন্য জিজ্ঞেস করতেছি বারবার। কারো কোনো কোশ্চেন নাই? ওকে, কোশ্চেন তো নিজের আসতে হবে না, নিজের আসা উচিত না? হুম, আচ্ছা আমি একটা কোশ্চেন করি দেখি। এই যে আমি আপনাকে বললাম দুইটা হার্নিয়াকে ডিফারেন্সিয়েশন করার এই বুদ্ধিটা, আপনি বলেন তো ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারিটা কিভাবে খুঁজে পাবো? যদি ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারিটাই খুঁজে না পাই, তাহলে তো আমি এই আলাদাটা করতে পারবো না। এটা হলো আমার ফার্স্ট কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেন, হার্নিয়া এখান থেকে অ্যারাইজ করতেছে কিন্তু সোয়েলিংটা তো এই জায়গাতেই, তাহলে এটাও তো অ্যাকচুয়ালি ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারির মিডিয়ালি। এটা হলো ডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া, এটাও তো মিডিয়ালি। তাহলে এই যে বললাম মিডিয়াল আর ল্যাটারাল, এটাতে অ্যাকচুয়ালি কি মিন করলাম? হার্নিয়া মিডিয়ালি অ্যারাইজ করে ভার্সাস হার্নিয়া ল্যাটারালি অ্যারাইজ করে, এগুলোতে আমি অ্যাকচুয়ালি কি মিন করলাম? সো এটা চিন্তা করতে করতে আমরা একটা ব্রেক নিয়ে নিব। দুইটা কোশ্চেন আমার, কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 2। আমার ব্রেকের ডিউরেশন 10 মিনিট। 10 মিনিটের মধ্যে আপনারা 5 মিনিট ঘোরাঘুরি করবেন, 5 মিনিটে দুইটা কোশ্চেনের অ্যান্সার খুঁজবেন। ঠিক আছে, কোশ্চেন করলে না কেন, আমি তো জিজ্ঞেস করছি কোশ্চেন কি আপনাদের, আপনারা কোনো কোশ্চেন করেন নাই, তাহলে এই দুইটা পারেন। আচ্ছা, এগুলো এমনি বলতেছি, জাস্ট এগুলো আমি এগুলো থিঙ্কিং দিয়ে দিলাম। হ্যাঁ, যত বেশি কোশ্চেন আমরা সলভ করবো তত বেশি কনসেপ্ট ভালো হবে, এই জন্য